ওয়েলকাম টু মাইস কোচিং এভরিওয়ান। আজকে আমরা যে ভারতের যেসব জাতীয় উদ্যান আছে, অভয়ারণ্য আছে, নদী বাঁধ প্রকল্প এবং রামসার সাইট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসীদের নিয়ে আমরা এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করব। ওকে, তো দেখো আমাদের প্রথম কোশ্চেন যেটা, যে করিঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? করিঙ্গা অভয়ারণ্য 1 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা আমি মকে 2-3 বার দিয়েছি, যারা মক অ্যাটেন্ড করেছো তারা নিশ্চয়ই পারবে। এই কোশ্চেনটা WBCS প্রি 2022 এ এসেছিল। ওখানে করিঙ্গার জায়গায় স্পেলিংটা লোরিঙ্গা করে দিয়েছিল, তো ওটা কিন্তু ওরা অ্যান্সারে করিঙ্গাই নিয়েছিল। হ্যাঁ, মনীষা ঠিক বলেছো। এই করিঙ্গা অভয়ারণ্য হচ্ছে কোথায় অবস্থিত? না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। করিঙ্গা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, এছাড়াও এই অন্ধ্রপ্রদেশে করিঙ্গা ছাড়াও কি আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে পাপিকোন্ডা। পাপিকোন্ডা, হ্যাঁ, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। ওকে, এবার দেখো নেক্সট যে কোশ্চেনটা, আটাপাক্কা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সবাই অ্যান্সার করার চেষ্টা করো। 35 জন 7 থেকে 8 জন অ্যান্সার করছো। সবাই অ্যান্সার করার চেষ্টা করো, যেহেতু এমসিকিউ আছে তো সবাই গেস করো। হ্যাঁ, গেস করে অ্যান্সার করার চেষ্টা করো, কারণ আমাদের যেগুলো এক্সাম হবে এসএলএসটি বলো বা টেট বলো, সেখানে আশা করি কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। টেটে তো থাকে না নেগেটিভ মার্কিং, আর তোমার এসএলএসটি পিটিতেও নেগেটিভ মার্কিং থাকবে না। তো যেহেতু নেগেটিভ মার্কিং থাকবে না, তাহলে কি তোমাকে গেস করতেই হবে। এবং এই যে এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করছি, এখানে তোমার যে গেসিং পাওয়ারটা আছে, এই পাওয়ারটা তুমি কিন্তু বাড়াতে পারবে। ওকে, ঠিক। হ্যাঁ, দেখো এটা এটা অ্যান্সার কি হবে? এটারও অ্যান্সার হবে কিন্তু তোমার অন্ধ্রপ্রদেশ। এবার বলি, দেখো এখানে তুমি একটা অপশন অ্যাটলিস্ট এলিমিনেট করতে পারবে। আটাপাক্কা নামটা শুনে তুমি বুঝতে পারছো যে এটা তোমার মধ্যপ্রদেশে হবে না। ঠিক আছে, মধ্যপ্রদেশে হবে না। তাহলে 3টে তোমার অপশন আছে, তাহলে 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন যদি ক্লিক করো, তাহলে কি তোমার কিন্তু যদি তিনটে কোশ্চেন যদি থাকে, সেখানে কিন্তু একটা ঠিক হবে, দুটো ভুল হবে। হ্যাঁ, প্রবাবিলিটি বলছে যে 3টে কোশ্চেন যদি অ্যাটেন্ড করো, একটা ভুল দুটো কিন্তু তোমার ঠিক হবে। ওকে, আর আমি তো বলছি যে 4টেই যদি না জানো তাও তোমার অ্যাটেম্প করে আসবে, কারণ তুমি যদি দেখো যখন তোমরা মক দেবে, ওখানে তোমরা তোমাদের যে গেসিং পাওয়ারটা আছে সেটা তোমরা জাজ করতে পারবে। জাজ করে দেখবে যে তুমি গেস করছো 10টার মধ্যে 10টা যদি গেস করছো, 10টা গেসের মধ্যে কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে। নেক্সট দেখো, রায়মোনা জাতীয় উদ্যান। এই রায়মোনা জাতীয় উদ্যান হচ্ছে আমাদের শেষ লেটেস্ট জাতীয় উদ্যান। সেটা কোন রাজ্যে রয়েছে? লেটেস্ট যেটা 2021 সালে, 2021 সালে ন্যাশনাল পার্ক 2021-এ কিছু কিছু ন্যাশনাল পার্ক ঘোষিত হয়েছে। ঠিক আছে, তো এই ন্যাশনাল পার্ক, রায়মোনা ন্যাশনাল পার্ক কোন তোমার কি রাজ্যে রয়েছে? আচ্ছা, ন্যাশনাল পার্ক বলি, এই ন্যাশনাল পার্ক কিন্তু অনেকে হয়তো মনে হয় যে রাজ্য সরকার ঘোষণা করতে পারে। এই ন্যাশনাল পার্ক ঘোষণা করার ক্ষমতা কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুজনেরই হাতে কিন্তু রয়েছে। হ্যাঁ, দুজনেই কিন্তু ন্যাশনাল পার্ক
ঘোষণা করতে পারে। অনেকে অ্যান্সার করেছো। বেশিরভাগ অ্যান্সারই ঠিক করেছো। এটা হবে কি আসাম। আসামে রয়েছে রায়মোনা জাতীয় উদ্যান। এছাড়া কি আছে আসামে? যেমন তোমার কাজিরাঙ্গা আছে, মানস আছে, ঠিক আছে? কাজিরাঙ্গা, মানস, আরো ৩-৪টা আছে। টোটাল মনে হয় ৭টা ন্যাশনাল পার্ক কিন্তু এই আসামে রয়েছে। ওকে? আচ্ছা, এখানে এক ধরনের বিশেষ বান্দর পাওয়া যায়, সেটাকে বলা হয় কি? গোল্ডেন লাঙ্গুর। লাঙ্গুর মানে বাঁদর, গোল্ডেন লাঙ্গুর, এবং তাকে কি বলা হয়? মাস্কট অফ বোড়োল্যান্ড। ম্যাসকট অফ বোড়োল্যান্ড বলা হয় এই গোল্ডেন লাঙ্গুরকে। ওকে? এরপর দেখো, পান্না টাইগার রিজার্ভ কোন নদীর তীরে অবস্থিত? পান্না টাইগার রিজার্ভ কোন নদীর তীরে অবস্থিত? কিছুদিন আগে দুটো নদী, হ্যাঁ, দুটো নদীকে যোগ করার একটা কথা বলা হচ্ছিল। দুটো নদী সংযোগ প্রকল্প কথা বলা হয়েছিল, তার মধ্যে এখানে একটা নদী রয়েছে। ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছে। দেখো, এই পান্না টাইগার রিজার্ভ যেটা বললাম, যে কিছুদিন আগে দুটো নদীর আর কি যোগাযোগের কথা চলছিল, সেটা হচ্ছে কি বেতোয়া এবং কেন। তো এই যে কেন নদীটা আছে, কেন নদীটা কি এই পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকে বলছিল যে ওইখানকার যে বায়োডাইভার্সিটি আছে সেটাকে কিন্তু কি হচ্ছে, যখন কেন নদীটাকে ঘুরিয়ে দেবে, ওই নদীটাকে যখন যে টাইগার রিজার্ভটা আছে সেখান থেকে যখন ঘুরিয়ে দেওয়া হবে, তখন ওইখানকার যে বায়োডাইভার্সিটি, তো এটা বা জীববৈচিত্র্য, তো জীববৈচিত্র্যটা নষ্ট হবে। এই কারণে প্রজেক্টটা নিয়ে অনেকটা কি ছিল, একটা দ্বন্দ্ব কিন্তু চলছিল। তো এখানে অ্যান্সার কি হবে? এটা হবে কেন। হ্যাঁ, পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে বয়ে গেছে তোমার কেন নদী। নেক্সট দেখো, এটা খুব ইজি কোশ্চেন, 5-এরটা। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ভেরি গুড, ঠিক করেছে সবাই অ্যান্সার। এটা হচ্ছে ওড়িশা। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশাতে অবস্থিত। আরেকটা তোমার অভয়ারণ্য আছে, স্যাংচুয়ারি আছে, সেটা কি ভিতরকনিকা। ওটা হচ্ছে একটা বার্ড স্যাংচুয়ারি, যেটা তোমার ওড়িশাতে অবস্থিত। আর আগের কোশ্চেনটাতে এই এই পান্না টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা ছিল মধ্যপ্রদেশে, এমপি। এবং এছাড়াও এখানে কি কি ছিল? এখানে কুনো, কুনো এবং কুনো ছাড়াও কি কানহা, এই দুটো তোমার অভয়ারণ্য মধ্যপ্রদেশেই অবস্থিত, কুনো এবং কানহা। হ্যাঁ,
এই দুটোই কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত। আর এই কুনোতেই কিন্তু তোমার কি যে আফ্রিকা থেকে চিতাবাঘ আনা হয়েছিল, এগুলো কুনোতেই আনা হয়েছিল। কুনোতে introduce করা হয়েছিল। ওকে? এরপর দেখো ৬ টা, কোন রাজ্যে সবথেকে বেশি বাঘ পাওয়া যায়? ভেরি গুড। কোয়েশ্চেনটা ইজি ছিল। ইজি কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোন রাজ্যে সবথেকে বেশি বাঘ পাওয়া যায়? কি এলো রে? ওকে, দেখো হ্যাঁ, যেটা বললাম পশ্চিমবঙ্গের একটা বনভূমিতে 23 বছর পরে বাঘ দেখা গেছে। কে বলতে পারবে কি নাম? আফটার 23 ইয়ার্স ওয়ান টাইগার হ্যাজ বিন শোন। সেই বনভূমিটার নাম কি? কি নাম ওটার? এটা হচ্ছে বক্সা। বক্সাতে তোমার কি 23 বছর পরে বাঘ দেখা গেছে। হ্যাঁ, ঠিক একদম, বক্সা। ওকে? আর তোমার যে ফরেস্ট রিপোর্ট, ইন্ডিয়ান ফরেস্ট রিপোর্ট যেটা তোমার 2021 সালে এসছিল, ওই 2021 সালেই কিন্তু এই মধ্যপ্রদেশেই কিন্তু কি না সবথেকে বেশি বনভূমি সবথেকে বেশি বনভূমি থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে? এরিয়া ওয়াইজ সবথেকে বেশি বনভূমি এই মধ্যপ্রদেশেই আছে। নেক্সট দেখো, রুদ্রসাগর হ্রদ যেটা একটা রামসার সাইট, ঠিক আছে? যেটা একটা রামসার সাইট, সেটা কোথায় অবস্থিত? দেখো এই রামসার সাইট আমি বারবার বলছি, রামসার সাইট কোনগুলো? না 1971 সালে ইরানে কি হয়েছিল, না একটা তোমার বৈঠক হয়েছিল ইরানের রামসার শহরে। তো সেখানে কি হয়েছিল, যেই তোমার যে ওয়েটল্যান্ড বা জলাভূমি যেগুলো কি খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে কি অনেক বিভিন্ন স্পিসিস আছে, প্রচুর পরিমাণে আছে এবং তারা বিপন্ন, সেই সমস্ত ওয়েটল্যান্ডকে সংরক্ষণ করার কথা এই রামসার তোমার যে বৈঠক হয়েছিল, এই বৈঠকে বলা হয়েছিল। ঠিক আছে? রামসার সাইট নিয়ে আরো কোশ্চেন আসবে। দেখো আমি একটা দিচ্ছি, হিন্টস দিচ্ছি। কিছুদিন আগে এই রাজ্যে ইলেকশন হলো এবং এখানকার যে তোমার চিফ মিনিস্টার তার নাম হচ্ছে মানিক শাহ। ঠিক আছে? মানিক শাহ এখানকার চিফ মিনিস্টার। কিছুদিন আগে এই রাজ্যে ইলেকশন হলো এবং এই রাজ্যের চিফ মিনিস্টার কে হলো? মানিক শাহ। হ্যাঁ, এবার ঠিক বলেছো, রুদ্রসাগর হ্রদ যেটা একটা রামসার সাইট, সেটা হচ্ছে ত্রিপুরাতে অবস্থিত। দেখো এখানে নেক্সট কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, পড়ো ভালো করে, তারপরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এটি একটি উত্তর পূর্ব, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের রাজ্য। এই রাজ্যে লৌহ লোকনৃত্য জনপ্রিয়। এখানে উমগট নামে, নদীটার নাম কি? উমগট, UMNGOT, উমগট। ঠিক আছে? নদীর জল অত্যন্ত পরিষ্কার হওয়ার কারণে এর জলতল স্পষ্ট দেখা যায়। দেখো এই যে নদীটা দেখছো, এই নদীটা হচ্ছে উমগট নদী।
ঠিক আছে, উমগট নদী। তো এর যে জলটা আছে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এর জলটা এখানে একটা লোক, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা নৌকা চালাচ্ছে এবং জলের তলে পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং এত পরিষ্কার যেখানকার জল যে কোনো সময় খাওয়া যায়। ঠিক, সবাই ঠিকই বলেছো অ্যান্সারটা। তো এখানে এই জলটা পরিষ্কার হওয়ার কারণ হলো এখানকার যারা লোকাল কমিউনিটি তারা কি সবসময় তৎপর থাকে এই নদীটাকে রক্ষা করার জন্য। ওকে। হ্যাঁ, নদীটা আমার ইচ্ছা আছে যাওয়ার। মানে উত্তর-পূর্বের রাজ্যগুলো, মানে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দেখো তাহলে আমাদের এখানের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। আরেকটা জিনিস এখানে দেখা যায় সেটা হচ্ছে কি গাছপালা দ্বারা আ প্রাকৃতিক ব্রিজ দেখা যায় যেটা কি গাছের শেকড় এবং গাছপালা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তো অ্যান্সারটা হবে কি সি, মেঘালয়। মেঘালয়ে এই উমগট নদী এবং এই প্রাকৃতিক ব্রিজ এটা দেখা যায়। নেক্সট দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জাতীয় উদ্যানটার নাম কি? নামটা বলি তাহলে অনেকে বলতে পারবে অ্যান্সারটা। এটা হচ্ছে কি কেবুল কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। এবং এখানে কি এখানে তোমার জলের ওপরে ভাসমান কি দেখা যায় না বিভিন্ন যে জলজ উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদরা কি করে একটা তোমার স্তর তৈরি করে জলের উপরে। ঠিক আছে? জলের উপরে একটা স্তর তৈরি করে, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফুমদি। ফুমদি বলা হয়। ওকে? ফুমদি, ফুমদি বলা হয়। তো এই কেবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটা আছে তোমার মণিপুর। এই মণিপুরে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। ওকে? নেক্সট দেখো, দিহিং দিবং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দিহিং দিবং। দেখো এই দিবাং নদী তোমার কি হয় না একটা রাজ্য থেকে এসে একটা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কি হয়েছে ব্রহ্মপুত্রে মিশেছে। হুম। তো এই জাতীয় উদ্যানটা কোথায় দেখা যায়? দিহিং দিবাং। নাম শুনে বোঝা যাচ্ছে এটা দেখা যায় কোথায়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে দেখা যায়। তাছাড়াও অরুণাচল প্রদেশে আরেকটা খুব ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান দেখা যায়, সেটার কি নাম? সেটা হচ্ছে নামদাপ্পা। নামদাপ্পা, দাপ্পা ন্যাশনাল পার্ক। এনপি, এন ফর ন্যাশনাল, পি ফর পার্ক, ন্যাশনাল পার্ক দেখা যায়। ওকে। হ্যাঁ, নামদাপ্পা। এরপর দেখো, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়? কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়? নায়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? এটা আছে তোমার আমেরিকাতে আছে এবং এই জলপ্রপাতটা কি অনেকটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, অনেকটা জায়গা নিয়ে। মানে উচ্চতা সেরকম নয় কিন্তু জায়গাটা অনেকটা বেশি নিয়ে তৈরি হয়েছে। গোল গোল আর কি, সার্কুলার, প্রায় সেমি সার্কুলার জায়গা নিয়ে তৈরি হয়েছে এই নায়াগ্রা জলপ্রপাত।
দেখো এই জলপ্রপাত যে ভারতের যে নায়াগ্রা জলপ্রপাত এটা তোমার কি না এটা ছত্তিশগড় রাজ্যে আছে, ছত্তিশগড়ে আছে। এবার ছত্তিশগড়ে কোন জলপ্রপাত আছে দেখো। হ্যাঁ, অনেকে ঠিক অ্যান্সার দিয়েছো। যারা যারা সি বলছো তারা একদম ঠিক বলেছো, এটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা জলপ্রপাত। আর যোগফল কোথায় আছে না যোগফল এটা আছে তোমার সারাবতী নদীর ওপরে। সারাবতী, কর্ণাটকের সারাবতী নদীর উপরে আছে যোগফল। ওকে। আর ডুডুমা কোথায় আছে? কে বলতে পারবে ডুডুমা? ডুডুমা কোথায় আছে বলো দেখি, কোন রাজ্যে আছে ডুডুমা? ওড়িশা, একদম ঠিক। ওড়িশাতে আছে ডুডুমা। এবং কোন নদীর উপরে আছে? এটা আছে তোমার মুচকুন্দ। মুচকুন্দ নদীর উপরে এই জলপ্রপাতটা রয়েছে। ওকে। আর দুধসাগর কোথায় রয়েছে? এটা হচ্ছে তোমার গোয়াতে। মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, টিচমিন্টের নিজস্ব ইস্যু আছে, তো রেকর্ডিং এবং স্ক্রিনটা অটোমেটিক চলে যাচ্ছে। হুম। তো দেখো দুধসাগর কোথায় আছে এবং কোন নদী? মান্ডবী, মান্ডবী রিভারের উপর আছে। নেক্সট দেখো গাড্ডি আদিবাসী কোন রাজ্যে বসবাস করে? ভারতটা দেখো, গাড্ডি, গাড্ডি আদিবাসী কোন রাজ্যে রয়েছে? এটা উত্তরের একটা রাজ্যে রয়েছে, উত্তরের যে রাজ্যগুলো আছে তার মধ্যে একটাতে আছে। আশা করি এবারে বলতে পারবে। দেখো গাড্ডি, বাকরওয়াল, গুজ্জার এই সমস্তগুলো কি একই তোমার জায়গাতে রয়েছে, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি রয়েছে। গাড্ডি, বাকরওয়াল, গুজ্জার, তারপরে কিনাউড়ি, কিনাউড়ি। ওকে। দেখো যেহেতু উত্তর দিকে রাজ্য বললাম, তো এটা কি হবে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে গাড্ডি আদিবাসী রয়েছে। দেখো এই যে গাড্ডি বলো, এরা একটা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে একটা জায়গাতে থাকে না। হয়তো জম্মু কাশ্মীরে কিছু আছে, কিছু পাঞ্জাবে আছে, কিছু উত্তরপ্রদেশে আছে, কিন্তু মূলত কোন রাজ্যের এদের বেশি পরিমাণে পাওয়া যায় বা থাকে সেই রাজ্যটাকে আমাকে চুজ করতে হবে। ওকে। এরপর দেখো খুব ইজি কোশ্চেন, উকাই প্রকল্প কোন নদীতে অবস্থিত? উকাই, উকাই প্রকল্প কোন নদীতে অবস্থিত? উকাই প্রকল্প কোন নদীতে নদীর তীরে মানে কোন নদীর উপরে অবস্থিত? সবাই নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, একে অপরকে ফলো করো না, নিজের যেটা মনে আসছে সেটাই বলো। ওকে। প্রথমে যেটা তোমার মনে আসছে কোশ্চেনটা দেখার পরেই যে অ্যান্সারটা মনে আসছে সেটাই তুমি লেখার চেষ্টা করো। অন্য কাউকে যদি তুমি ফলো করে অ্যান্সারটা করো তাহলে তুমি অ্যান্সারটা কি হবে না, নেক্সট যখন কোশ্চেনটা আবার দেখবে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে না, ভুলে যাবে। কারণ তুমি ফলো করে একজনকে করেছো, কিন্তু যদি তুমি, আমি কি বলছি, ধরো এখানে তুমি রাইট অ্যান্সার যেটা সেটাকে চুজ না করে তুমি রং অ্যান্সার চুজ করলে, তুমি নিজের যে কনসিয়েন্স বা চেতনা সেটা দিয়ে তুমি করছো। তো নেক্সট টাইম কি হবে, যখন তুমি এই কোশ্চেনটা পাবে তখন তোমার, যেহেতু তুমি ভুল করেছিলে তাহলে নেক্সট টাইম ওটা ভুল আর হবে না। ওকে। তো এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার সবাই মোটামুটি ঠিক করেছো, এটা হবে 13টা বি, তাপ্তি। উকাই প্রকল্প তোমার কি না তাপ্তি নদীর উপর অবস্থিত। ওকে। আর নর্মদা নদীর উপর কোন প্রকল্প আছে? সেটা হচ্ছে সর্দার সরোবর। সর্দার
সরোবর। ওকে, এবং কৃষ্ণা নদীর কি আছে? নাগার্জুন সাগর। নাগার্জুন সাগর। দেখো রেণুকা সাইট কোন রাজ্যে অবস্থিত? রেণুকা। এখানে তোমার গাড্ডিরা বসবাস করে, সেখানে কিন্তু এই সাইটটা রয়েছে। ওকে, এখানে গাড্ডি বললাম বসবাস করে, গাড্ডি বসবাস করে কোথায় বললাম? দেখো ভয়েস ব্রেক করছি। ওকে, দাঁড়াও এক সেকেন্ড। আমরা ওখানে, হ্যাঁ দেখো 13 কোশ্চেনটা আমরা করলাম। এবারে 14 নম্বর, সরি দাঁড়াও স্ক্রিনটা, হ্যাঁ আশা করি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা। এবার দেখো পাবে সবাই। ওকে, দেখো 13 নম্বরটা আমরা করলাম। 14 রেণুকা সাইট কোন রাজ্যে অবস্থিত? এটা যেটা বললাম যে আহ, গাড্ডি বলে যে তোমার ট্রাইবটা ছিল, সেই ট্রাইবটা যেখানে রয়েছে সেখানেই রাজ্যেই কিন্তু এই রামসার সাইটটা রয়েছে। ওকে, ঠিক আছে, অ্যান্সার সবাই মোটামুটি ঠিকই দিয়েছো। এটা হবে অ্যান্সার কি? 14টা হবে এ, হিমাচল প্রদেশ। পাঞ্জাবে একটা রামসার সাইট আছে, সেটার নাম কি? সেটা হচ্ছে হরিকে। হরিকে রয়েছে পাঞ্জাবে। ওকে, এবং উত্তরাখণ্ডে রয়েছে আসান কনজারভেশন রিজার্ভ। ওকে, আর ভুজ ওয়েটল্যান্ড, এটা কিন্তু সেই গুজরাটের ভুজ নয়, ঠিক আছে? ভুজ ওয়েটল্যান্ড এটা রয়েছে তোমার মধ্যপ্রদেশে। যখন রামসার সাইট নিয়ে এত আলোচনা করছি, তখন একটা কোশ্চেন, বর্তমানে ভারতে কতগুলো রামসার সাইট আছে? কে বলতে পারবে বর্তমানে কতগুলো রামসার সাইট রয়েছে? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে 75টি, 75 নাম্বার অফ রামসার সাইট, এটা হচ্ছে 75। আগের বছর তোমার 49 থেকে 50টা মতো ছিল, এবছর তোমার আরো হয়েছে। আর একটা কোশ্চেন, কোন রাজ্যে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে? কোন রাজ্যে ম্যাক্সিমাম রামসার সাইট? ঠিক বলেছো, এটা হবে তোমার কি? তামিলনাড়ু। তামিলনাড়ু, আগে ইউপি ছিল, কিন্তু তামিলনাড়ুতে এবছর মোটামুটি তোমার এক্সট্রা আরো 12-13টা ঘোষিত হয়ে গেছে, নিয়ে টোটাল তোমার 14টি, আর ইউপিতে এখন 10টা। নেক্সট দেখো, খুব ইজি কোশ্চেন, আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ
ঠিক, সবাই ঠিক বলেছ। এটি গুজরাটে অবস্থিত এবং এটি হয়েছে তোমার কি? তোমার নর্মদা, নর্মদা নদীর উপর অবস্থিত। ওকে? আহমেদাবাদ, হ্যাঁ, ভারতের ম্যানচেস্টার। কারণ এখানে কি ম্যানচেস্টারে কি হয় আমরা কি জানি? না, প্রচুর পরিমাণে তোমার কাপড়ের কল রয়েছে। মানে ছিল একসময় বা এখনো আছে হয়তো। তো ওই কারণে আহমেদাবাদেও যেহেতু তোমার আমরা জানি যে গুজরাট মোটামুটি কার্পাস উৎপাদনে ১ম ২য় স্থানে রয়েছে। তো সেহেতু তোমার ওখানে কি তোমার আহমেদাবাদে প্রচুর পরিমাণ কাপড়ের কল রয়েছে। হ্যাঁ, সবরমতী। এই সরি, এটা ভুল হয়ে গেল। সরি, এটা সবরমতী হবে। ঠিক। সবরমতী রিভারে হবে। নর্মদা ভুল করে দাগ দিয়ে দিয়েছি। কারণ নেক্সট আমরা নর্মদাতে আসছি। হ্যাঁ, নর্মদাতে একটা তোমার শহর রয়েছে, সেটা হচ্ছে কি ভারুচ। ভারুচ সিটি রয়েছে নর্মদা নদীর তীরে। ওকে? আর তাপ্তি তো আমরা দেখলাম। আর কৃষ্ণা কোথায় আছে? কৃষ্ণা নদীর তীরে কি আছে বলো তো? ওটা তো পরবর্তী কোশ্চেন আসছি আমরা। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে রয়েছে? হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে রয়েছে? হ্যাঁ, সবাই অ্যান্সার ঠিক করেছো। এটা হচ্ছে মুসি রিভার। মুসি রিভারে রয়েছে। কৃষ্ণাতে কোন নদী? কৃষ্ণা নদীর উপরে কোন শহর রয়েছে তীরে? এটা হচ্ছে একটা হচ্ছে বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া এবং কি সাতারা। আর কাবেরীতে রয়েছে খুব ইম্পর্টেন্ট শহর। কে বলতে পারবে? কাবেরীটা আমি বলবো না কারণ শহরটি ইম্পর্টেন্ট শহর। কাবেরীতে বলো, কে বলতে পারবে কাবেরী? হ্যাঁ, তিরুচিরাপল্লী, একদম ঠিক। তিরুচিরাপল্লী, কাবেরী। ওকে, নেক্সট দেখো, রাজস্থানের কোন জেলায় রণথম্বর টাইগার রিজার্ভ রয়েছে? রণথম্বর টাইগার রিজার্ভ রয়েছে কোন জেলায়? এই জেলাগুলো দিয়েছি প্রতিটা জেলাতেই, হ্যাঁ, বালাঘাট বাদ দিয়ে প্রতিটা জেলাতে ইম্পর্টেন্ট তোমার রাজস্থানের যে তোমার ন্যাশনাল পার্ক সেগুলো রয়েছে। ডি বাদ দিয়ে বলেছি, ডি বাদ দিয়ে তোমার প্রতিটাতেই ইম্পর্টেন্ট যে ন্যাশনাল পার্ক সেগুলো রয়েছে। তো আমরা দেখো এটার অ্যান্সার প্রথমে বলি, এটা হবে সোয়াই মাধোপুর। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলাতে তোমার রণথম্বর রয়েছে। আলওয়ারে কি আছে? সরিস্কা, সরিস্কা ন্যাশনাল পার্ক আলওয়ারে রয়েছে। ওকে, আর জয়সলমীরে আছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ডেজার্ট ন্যাশনাল পার্ক। ওকে, আর বালাঘাটটা তোমার কি? এটা মধ্যপ্রদেশের একটি জেলা। তাহলে এটা অ্যান্সার হবে না। এরপর দেখো 18টা ইউনেস্কো দ্বারা ভারতে ঘোষিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? খুব ইজি কোশ্চেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করো এটা, কারণ কোশ্চেনটা অনেকটা ইজি।
সবাই অ্যান্সার করার চেষ্টা করো। প্রায় 36 জন রয়েছো, 10 থেকে 12 জন অ্যান্সার করছো, এটা ঠিক হচ্ছে না। যারা যারা বি বলছো তারা একদম ঠিক বলছো, এটা হবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তো নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কখন ঘোষিত হয়? 1986-এ। 1986-এ বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়। ওকে, আর নন্দা দেবী কখন হয়? 1988। কোথায় রয়েছে এটা? নন্দা দেবী কোথায় রয়েছে? একদম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। আর পাঁচমারি কোথায় রয়েছে? পাঁচমারি, এটা 1999-এ ঘোষিত হয়। একদম ঠিক, এটা রয়েছে এমপিতে। আর সুন্দরবন কত সালে ঘোষিত হয়? একদম ঠিক, এটা হচ্ছে 1989। ওকে, এটা তো ওয়েস্ট বেঙ্গল, সবাই জানি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 3টি রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক। ওকে, কর্ণাটক। এবং এখানে একটা স্পিসিস পাওয়া যায় যেটা এন্ডেমিক টু, মানে কি, সেটা নীলগিরিতেই তোমার একমাত্র পাওয়া যায়। এন্ডেমিক টু নীলগিরি, সেটা কি, নীলগিরি থর। এটা আমি অনেকবার বলেছি, আরেকবার বলে দিলাম, নীলগিরি থর, নীলথর। হ্যাঁ, একদম নীলথর। নীলগিরি তাহার, মানে আমরা থর বলি, বাংলা উচ্চারণ থর, বাট ওটা তোমার ওইখানকার যারা বাসিন্দা তারা তেহার বা থার এরকম উচ্চারণ করে। ওকে, একটু তোমার কি না, যে আমাদের ছাগল হয়, বড় ধরনের ছাগল টাইপের, ছাগল ঠিক বলবো না, হরিণ এবং ছাগলের কম্বিনেশনের মাঝামাঝি, সিংটা একটু বেঁকানো ধরনের। ওকে, থার, হ্যাঁ, নীলগিরি থার, ঠিক। আচ্ছা, এটা গেল। এরপর দেখো, সাস্তামকোট্টা হ্রদ, এটাও একটা রামসার সাইট, কোন রাজ্যে অবস্থিত? সাস্তামকোট্টা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, মনীষা ঠিক বলেছো, যে রাজ্যে তোমার মালাবার উপকূল রয়েছে সেখানেই এই হ্রদটি রয়েছে। এটা অ্যান্সার কি হবে? ডি হবে। এছাড়াও কি হ্রদ আছে কেরালাতে, খুব ইম্পর্টেন্ট হ্রদ? অষ্টমুদি। অষ্টমুদি। ও একটা কয়াল আছে, সেটার কি নাম? ভেম্বানাদ। অষ্টমুদি এবং ভেম্বানাদ কয়াল এখানে রয়েছে, ঠিক। আর তামিলনাড়ুতে খুব ইম্পর্টেন্ট একটা তোমার কি না রামসার সাইট রয়েছে, সেটা কি নাম? পিচ্ছাবরম। এটা নতুন ঘোষিত হয়েছে 2022 সালে, পিচ্ছাবরম। ওকে, চলো এরপর দেখো নেক্সট যে কোশ্চেনটা, ভারতের প্রথম স্প্লেন্ডার লরিস পার্ক কাদাভুর, ঠিক আছে, কোন রাজ্যে উদ্বোধন হলো? এই কাদাভুর যেটা আছে এটাও কিন্তু একটা রামসার সাইটই, কোন রাজ্যে উদ্বোধন করা হলো? কাদাভুর
কোন রাজ্যে উদ্বোধন করা হলো? এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে তোমার কি স্লেন্ডার লরিস। ওকে, এটাকে বলা হচ্ছে স্লেন্ডার লরিস। তো এই স্লেন্ডার লরিস কি না, তোমার দু ধরনের হয়, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রে। এই রেডটা পাওয়া যায় তোমার কোথায়? শ্রীলঙ্কা। আর গ্রেটা পাওয়া যায় ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হ্যাঁ হ্যাঁ, সেন্ডাল লরিস খুবই কিউট এবং সাই অ্যানিমেল, ঠিক আছে, খুব লাজুক অ্যানিমেল সেন্ডাল লরিস। এবং এটা এখন তোমার এন্ডেঞ্জার্ড স্পিসিস, একটা বিপন্ন প্রজাতি বলতে পারো। কারণ কি না, ওইখানকার যারা বাসিন্দা আছে বা ওই লোক আছে, তারা এটাকে মনে করে যে এর সমস্ত পার্টই কিন্তু কিছু মেডিসিনাল ভ্যালু আছে। হ্যাঁ, মনে করে এটা, কিন্তু আদৌ কিন্তু এরকম নয়। মেডিসিনাল ভ্যালু আছে বা তোমার ম্যাজিক্যাল, মানে কিছু খেলে আর কি, কিছু এটা তুমি ইউজ করলে ম্যাজিক হয়ে তোমার বিভিন্ন রকম রোগ ঠিক হয়ে যাবে। তো এই কারণে কি হয়, একে অনেকের কি হচ্ছে, আহ, অনেকের নিধন করা হচ্ছে, এই কারণে এটা একটা থ্রিটেন স্পিসিসে পরিণত হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে ঘোরা ভালো। ৩ মাস ৪ মাস পর একবার বাইরে গেলে কি হয়, একটা রিফ্রেশমেন্ট আসে, পড়াশোনাতে কিন্তু মন বসে। তো এই স্প্লেন্ডার লরিস পার্ক কোথায় কাদাপুর? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই স্প্লেন্ডার লরিস পার্ক রয়েছে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্লু ফ্ল্যাগ বিচ রুসিকোন্ডা কোন রাজ্যে অবস্থিত? রুসিকোন্ডা। দেখো, ডেনমার্কের একটা তোমার কি বলবো এনজিওর মতো আছে। তো সে কি করে না, ব্লু ফ্ল্যাগ বিচ, যে সমস্ত বিচ খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, কিসের জন্য? সেখানকার যেটা বায়োডাইভার্সিটি এবং সেখানকার যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশকে রক্ষা করার জন্য যারা খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, যেসব বিচ আর কি, সেই বিচগুলো কি হয় না, এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট তাদের দেওয়া হয়। দিলে কি হয় না, যখন তুমি জানবে যেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে কি হয় না, এই যে বীজগুলো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং অথেন্টিক, জেনুইন অথেন্টিক বীজ। তাহলে কি হয় যে তোমার যারা ভ্রমণ করতে যেতে চায়, সে ভ্রমণার্থীর সংখ্যা কিন্তু এখানে বৃদ্ধি পাবে অটোমেটিকলি। তো এটা কোথায় অবস্থিত ব্লু ফ্ল্যাগ রুসিকোন্ডা? এটা হচ্ছে তোমার কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে রয়েছে এই রুসিকোন্ডা। ওকে। আর ওড়িশাতে, ওড়িশাতে কি রয়েছে বলো? কোন বীজটাকে ব্লু ফ্ল্যাগ তোমার সার্টিফিকেট দেওয়া হয়েছে? ওড়িশার কেউ জানো? ওড়িশার ওড়িশার কোন বীজটা, বীজের নাম কি? এটা হচ্ছে গোল্ডেন বীজ। ওকে, ওড়িশার গোল্ডেন বীজ। গোল্ডেন বীজে দেওয়া হয়েছে। আর কেরালার কোথায়? কাপ্পাড়। কেরালার কাপ্পাড় বীজকে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে না, এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর রিসেন্টলি 2022 সালে দুটো বীজ, কি নাম বীজ দুটোর? একটা হচ্ছে কাদামাত, আর একটা হচ্ছে থুন্ডি। ওকে, এই দুটো বীজকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এগুলো কোথায় অবস্থিত? এই দুটোই কিন্তু লাক্ষাদ্বীপে রয়েছে। ঠিক আছে, লাক্ষাদ্বীপে, লাক্ষাদ্বীপে এই দুটো কিন্তু তোমার রয়েছে, এই কাদামাত এবং থুন্ডি। মনে রাখবে, যেহেতু রিসেন্ট 2022 সালে এই দুটো বীজকে কি হয়েছে না, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওকে। আর তামিলনাড়ুর বীজটার নাম কি ওটাও বলে দিই, বাকি থাকে কেন। এটা হচ্ছে কোভালাম। কোভালাম, কোভালাম বীজ, তামিলনাড়ুর কোভালাম বীজকে দেওয়া হয়েছে। এরপর দেখো, ফার্স্ট জেনারেশন বায়োফিউল কি থেকে উৎপন্ন হয়? ফার্স্ট জেনারেশন বায়োফিউল কি থেকে উৎপন্ন হয়?
খাদ্যবস্তু মানে খাবার যেগুলো খাই, আর অভোজ্য মানে যেগুলো আমরা খেতে পারি না, নন স্ট্যাপল ফুড। ওকে, সেটা হচ্ছে অভোজ্য। আর শৈবাল মানে অ্যালগি, আর সৌরশক্তি মানে সোলার পাওয়ার। এবার বলো যে ফার্স্ট জেনারেশন কি থেকে তৈরি হয়, এটা একটা লজিক লাগাও। মনে রাখবে যে সবসময় আমরা যেগুলো খাই সেখান থেকে তেল তৈরি করা কিন্তু খুব সহজ। আমরা যেগুলো খাই তার কারণ হচ্ছে, দেখো যেগুলো ম্যাক্সিমাম ওয়াইন তৈরি হয়, ওয়াইন কিন্তু তোমার কি করে, ওয়াইনেরও পাওয়ার আছে কি না, অ্যাজ এ ফিউলের মতো বা তেলের মতো কাজ করে, ওয়াইনও কাজ করে তেলের মতো। কারণ ওয়াইনে যদি তুমি তুমি ইয়ে করো, তোমার আগুন লাগাও, তাহলে লেগে যাবে। তো সেটা আমরা বুঝতে পারছি যে সেগুলো তো খাবার থেকে তৈরি হয়, কোনোটা কর্ন থেকে তৈরি হয়, কোনোটা বার্লি থেকে তৈরি হয়, কোনোটা গ্র্যাপ মানে আঙ্গুর থেকে তৈরি হয়। তো সেই কারণে হ্যাঁ, সুগার কেনে যেটা ফেলে দিই সেটা কিন্তু তোমার কি বলতো, মানে সেগুলো বলতে গেলে কি সেটা কিন্তু ওই খাদ্যবস্তুর মধ্যেই পড়ছে। ঠিক আছে, খাদ্যবস্তু বলতে ইন দা সেন্স কি খাদ্যবস্তুরই পার্ট ওটা। আর অভোজ্য বস্তু মানে কি, যেমন ঘাস, তারপরে বাঁশ, এগুলো থেকে তোমার তেল তৈরি হয়। ঠিক আছে, ঘাস, বাঁশ এগুলো থেকে তেল তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে অভোজ্য বস্তু। তো এটার অ্যান্সার হচ্ছে কি না, ফার্স্ট জেনারেশন হচ্ছে খাদ্যবস্তু, আর অভোজ্য বস্তু থেকে সেকেন্ড জেনারেশন। ওকে, আর অ্যালগি থেকে হচ্ছে থার্ড জেনারেশন। আর সৌরশক্তি কি হচ্ছে, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন বায়োফুয়েল। ঠিক আছে, এখানে একটা বলে রাখি যে আমাদের যে দেখো কত সালে যে বায়োফুয়েল পলিসি, ইন্ডিয়ান বায়োফিউল পলিসি যেটা এসছিল, কত সালে এসছিল বলো, কেউ বলতে পারবে? ইন্ডিয়ান বায়োফুয়েল পলিসি 16, 17, 18, এই চারটে সালের মধ্যে কোন সালে এসছিল বলো? 16, 17, 18 ইন্ডিয়ান বায়োফিউল পলিসি, না এটা এসেছিল তোমার 2018 সালে। এবার এই যে 2018 সালে এলো, তো তখন একটা টার্গেট ছিল। হ্যাঁ, কি টার্গেট ছিল, যে এই যে বায়োফুয়েল থেকে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে না, ইথানল তৈরি হচ্ছে। এই ইথানলকে কি না 10% পেট্রোলের সঙ্গে মেশাতে হবে। ঠিক আছে, 10% ইথানল মিক্স উইথ পেট্রোল। এই টার্গেটটা কখন সেট হয়েছিল? টার্গেট সেট হয়েছিল যে 2022-এর আগে, প্রায়র টু 2022। ঠিক আছে, আমরা এই টার্গেটটা অ্যাচিভ করব। এই টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করে নিয়েছি 2022-এর আগে বা 2022-এর মধ্যেই আমরা এই টার্গেটটা অ্যাচিভ করে নিয়েছি। সেই কারণেই কি না, সেই কারণেই আমরা নেক্সট টার্গেট রেখেছি 20% এথানল, 20% এথানল মিক্সিং। এটা কত সালের মধ্যে আমাদের টার্গেট ছিল? প্রথমে ছিল 2030, কিন্তু যেহেতু আমরা 10% টার্গেটটা খুব ভালোভাবে অ্যাচিভ করলাম, তাহলে টার্গেটটাকে পিছিয়ে নিয়ে আসা হয়েছে। পিছিয়ে কত করা হয়েছে? এটা হয়েছে 2025, 2026। এই 2025-26-এর মধ্যে কিন্তু আমরা এই টার্গেট আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কারণ কি আগের টার্গেটটা আমরা অ্যাচিভ করেছি। ওকে, তাহলে এখানে বায়োফুয়েল পলিসিটা লিখে দিই, বায়োফিউল পলিসি কত সাল? 2018। ওকে, চলো এরপর দেখো, নন্দা হ্রদ নামে কোন রাজ্যে প্রথম রামসার সাইট? ওকে, রামসার সাইট প্রথম, মানে এর আগে, এটা গেস করে করতে পারবে, এর আগে এই রাজ্যের কোনো রামসার সাইট ছিল না, প্রথম রামসার সাইট ঘোষিত হলো নন্দা হ্রদ। দেখো গেস করে অনেকে করতে পারবে, গেসটা কিভাবে করবে দেখো, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই সমস্ত যেগুলো বড় রাজ্য রয়েছে, এই রাজ্যে রামসার সাইট থাকবে না এমন তো হতে পারে না, বড় রাজ্য। তারা পড়ে রইল গোয়া, ত্রিপুরা। তো ত্রিপুরাতে আমরা কি দেখলাম, যে রুদ্রসাগর বলে একটা রয়েছে অলরেডি, তাহলে ত্রিপুরা নয়, এবং বড় রাজ্যগুলো নয়। উত্তরপ্রদেশে 10টি রামসার সাইট আছে, অনেকে সি বলছে, কিন্তু উত্তরপ্রদেশে 10টা রামসার সাইট আছে। তাহলে 10টা যে রাজ্যের রামসার সাইট থাকে, সে রাজ্যের প্রথম রামসার সাইট এটা হয়। নন্দাটা কি হয়েছে 2022-এ তোমার ঘোষণা হয়েছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? অনেকগুলো হিন্টস আমি দিয়ে দিয়েছি, এবার আশা করি সবাই পারবে।
এটার অ্যান্সার হবে বি, গোয়া। মমিতা ঠিক বলেছে, এটা হচ্ছে গোয়া। তো রাজস্থানে কি আছে? রাজস্থানে আছে কেওলা দেব, কেওলাদেব। এই কেওলাদেব রাজস্থানে কিন্তু একটা রামসার সাইটও আছে এবং ন্যাশনাল পার্কও, দুটোই কিন্তু একই। রামসার সাইট এবং ন্যাশনাল পার্ক দুটোই কিন্তু এই রাজস্থানের কেওলাদেবে রয়েছে। ওকে। আচ্ছা, রাজস্থানে আরেকটা রয়েছে, একটা নোনা জলের হ্রদ রয়েছে রাজস্থানে, কি নাম বলো? রাজস্থানে একটা নোনা জলের হ্রদ রয়েছে, কি নাম বলো? 24-এটা যাচ্ছি আস্তে আস্তে আমরা। রাজস্থানে একটা নোনা জলের হ্রদ রয়েছে, কি নাম? সাম্বার, ঠিক। এটাও কিন্তু একটা রামসার সাইট, সাম্বার। এবং উত্তরপ্রদেশে রয়েছে 2021 সালে ঘোষিত হয়েছে কি? বাঁকুড়া, বাঁকুড়া। আর ত্রিপুরাতে আমরা দেখলাম। হ্যাঁ, এবার দেখো 24, অনেকে 24-এটা অ্যান্সার করে দিয়েছে। একদম ঠিক। যারা যারা সি বলছো তারা ঠিক বলেছো যে নাসিক শহরটি কোথায় রয়েছে? গোদাবরী, গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি রয়েছে। নর্মদা আর কৃষ্ণা তীরে কোন শহর রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। তাপ্তিটা আমি বলছি না, কারণ আশা করি পরবর্তী ইয়েতে কোশ্চেন আছে তাপ্তিরটা। এরপর দেখো, টোডা আদিবাসী কোন অঞ্চলে বাস করে? টোডা আদিবাসী কোন অঞ্চলে বাস করে? টোডা। এইগুলো একটা আমি মানে ভেবেছিলাম যে প্রতিটার একটা করে তোমার মানে দিয়ে দেবো, একটা পিকচার এর সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেয়া হয়ে উঠলো না। পরবর্তীকালে এই ধরনের কোশ্চেন নিলে আমি মানে যেমন সিলিন্ডার লরিস, ওমগট হ্রদ ছবি দিয়েছি, তো প্রতিটারই কিন্তু একটা করে আমি চাইবো, মানে চেষ্টা করব একটা করে পিকচার দেওয়া। তাহলে কি হবে না, পিকচার এবং কোশ্চেন দুটো একসঙ্গে দেখলে তোমাদের কি হবে না, মেমোরিতে লং টার্মে ওটা থেকে যাবে, মনে রাখতে পারবে তোমরা। ঠিক, এটা ইজি কোশ্চেন ছিল। টোডা আদিবাসী রয়েছে নীলগিরি পর্বতে, নীলগিরি পর্বতে টোডা আদিবাসী রয়েছে এবং এদেরকে বলা হয় স্নেক না, এদেরকে নয়, ওটা আলাদা আছে। আচ্ছা, আরেকটা আদিবাসী তামিলনাড়ুতে আছে, সেটা কোশ্চেনে হয়তো আছে, সেই জন্য আমি এখন আর বলছি না। তো নীলগিরি পর্বত দুটি পর্বতমালার যে সংযোগস্থল পূর্বঘাট এবং পশ্চিমঘাট সেখানে অবস্থিত। আন্দামানে কয়েকটা ইম্পর্টেন্ট তোমার কি পাওয়া যায়, কয়েকজন আদিবাসী আছে, কয়েকটি আদিবাসী, তো সেগুলোর নাম কি আন্দামানে? কে বলতে পারবে? হ্যাঁ, একটা হচ্ছে জারোয়া, জারওয়া। আরেকটা জারোয়াতে একটা হলো, জারোয়া হলো। আরেকটা হচ্ছে ওঙ্গে, ওঙ্গে, জারোয়া, ওঙ্গে। তারপরে তোমার কি সেন্টিনেলি, সেন্টিনেলিস। আচ্ছা, এই সেন্টিনেলিসদের নিয়ে তোমার কি না, এই যে সেন্টিনেলিরা আছে, খুব ইন্টারেস্টিং গল্প আছে এদেরকে নিয়ে। তো 2000 বোধহয় সালটা 19ই হবে, একজন আমেরিকান গেছিল এই সেন্টিনেলিদের কি করতে, না এই সেন্টিনেলিদের নিজের বসে আনতে। একজন আমেরিকান গেছিল এবং কি হলো শেষ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া গেল না। পরবর্তী কিছুদিন পর তার বডি পাওয়া গেল। ঠিক আছে, মানে এই সেন্টিনেলিরা তাকে মেরে দিয়েছে। এবার সেন্টিনেলিরা এরকম করলো কেন? কারণ এই যে জারোয়া, ওঙ্গে, সোমফেন এরা বেশিরভাগই কিন্তু মানুষের সংস্পর্শে এসছে, কিন্তু সেন্টিনেলিরা কোনোদিনই মানুষের সংস্পর্শে আসতে চায় না। তার কারণ হচ্ছে, যখন ইংরেজরা ভারতে ছিল তখন তারা কি করছিল, যারা আদিবাসী ছিল তাদেরকে মূল সমাজে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করছিল। তো তারা সেই জন্য কি করেছিল, কিছু সেন্টিনেলির, কিছু সেন্টিনেলি, হ্যাঁ কিছু সেন্টিনেলি কি করেছিল, মানে কিছু ছেলেকে, বাচ্চা ছেলেকে, কয়েকজন হবে 4-5 জনকে এনেছিল, এনে বশ করার চেষ্টা করেছিল। কিন্তু 15-20 দিন রাখার পরে এদের রোগ ধরে গেল এবং 3 জন মারা গেল। তো যখন 3 জন মারা গেল, মারা কেন গেল না, এরা একদম পুরোপুরি এন্টায়ারলি তোমার কি
মানুষের সংস্পর্শে থাকেনি যবে থেকে এরা এসছে। আজ থেকে প্রায় 50,000 বছর আগে যখন আফ্রিকা থেকে এরা মাইগ্রেট করে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আসে, তখন থেকে এরা মানুষের সংস্পর্শে আসেনি। প্রথম এরা ইংরেজদের যখন আসে তখন সংস্পর্শে এসেছিল, কিন্তু যেহেতু মানুষের সংস্পর্শে এরা ছিল না, তাই কি হলো না, কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাদের মধ্যে ঢুকে গেল, এবং মানুষের সংস্পর্শে না থাকার জন্য কি ওগুলোর বিরুদ্ধে যে ইমিউনিটি পাওয়ার সেগুলো তৈরি হয়নি। তাই ওই 3 জন মারা গেল। 3 জন যখন মারা গেল, একজনকে রেখে দিয়ে চলে এলো। হ্যাঁ, যেকে আর রাখা যাবে না, রেখে দিয়ে চলে এলো, এই ওদের কাছে রেখে দিয়ে চলে এলো, সেন্টিনেলদের কাছে। তো কি হলো, যখন সে ঘটনাটা বলল, তো অটোমেটিক সেন্টিনেলি যারা ছিল তাদের মনে মানুষ সম্বন্ধে, মানে তাদের যে বাইরের জগতে যারা রয়েছে মানুষ, তাদের সম্বন্ধে একটা ঘৃণা তৈরি হলো। তো তখন থেকে কিন্তু এই সেন্টিনেলিদের কিন্তু তোমার কি হলো না, পুরোপুরি আইসোলেটেড এরা থাকে। এবং ভারত সরকার মাঝে মাঝে 2-3 বার চেষ্টা করেছে, এবং চেষ্টা করার পরেও যখন কিছু করতে পারেনি, ভারত সরকার পুরোপুরি প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে যে সেন্টিনেলদের কাছে কিন্তু একদমই যাওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে সেন্টিনেলদের গল্প। এরপর দেখো নেক্সট, সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে, কোন নদীর উপর রয়েছে, সরি তীরে বলে ফেলছি, কোন নদীর উপর রয়েছে সালাল? সবাই অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এটা কি হবে, এটা হবে অ্যান্সার বি, চন্দ্রভাগা। হুম, চন্দ্রভাগা নদীর উপর রয়েছে এই সালাল জলবিদ্যুৎ প্রকল্প। এটা কোথায় রয়েছে, এটা তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে রয়েছে। শতদ্রু বা সতলুজের উপরে কি রয়েছে, রয়েছে ভাকরা, ভাকরা নাঙ্গাল যে জলবিদ্যুৎ প্রকল্প বা মাল্টিপারপাস প্রজেক্ট, সেটা রয়েছে শতদ্রুর উপরে। ওকে, এই চন্দ্রভাগার উপরে আরেকটা প্রজেক্ট রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে ধুলসতী, ধুলসতী প্রজেক্ট এই চন্দ্রভাগার উপরে রয়েছে। ওকে, আর ঝিলামের উপর কি রয়েছে, উড়ি, উড়ি ড্যাম রয়েছে ঝিলামের উপরে। আর বিয়াসের উপর কি আছে সেটা আর বলছি না, কারণ সেটা কোশ্চেন আছে পরবর্তী ক্ষেত্রে। পং নদী, নেক্সট দেখো, পং নদী বাঁধ কোন রাজ্যে রয়েছে? পং নদী বাঁধ কোন রাজ্যে রয়েছে? যেটা আগে বললাম, এই বিয়াস নদী, এই বিয়াসের উপরে কিন্তু পং ড্যাম রয়েছে, পং ড্যাম। ওকে, তো এটা কোথায় রয়েছে? ভেরি গুড, সবাই ঠিক দিয়েছো, এটা হচ্ছে তোমার পাঞ্জাবে। ওকে, এই পং বাঁধ রয়েছে পাঞ্জাবে। এরপর দেখো 28 বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে সর্ববৃহৎ প্রকল্প কোনটি? বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে। দেখো হীরাকুদ অনেকে বলছে, তো হীরাকুদটা কিন্তু তোমার কি বলতো, লংগেস্ট বাঁধ, ওয়ান অফ দ্য লংগেস্ট, বা তুমি লার্জেস্ট বলতে পারো, লংগেস্ট বাঁধ বলতে পারো হীরাকুদ, যেটা মহানদীর উপর রয়েছে। কিন্তু সব থেকে বেশি বিদ্যুৎ, সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপন্ন হবে কিরকম তোমার বাঁধে, যেটার আকার আয়তন অনেকটাই বড়, উচ্চতাও বেশি, এবং কিছুটা কি না উঁচুতে অবস্থিত। তো এটা কি হবে, এটা হবে সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যাম কি হলো না, সব থেকে তোমার যেটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে
সবথেকে এগিয়ে রয়েছে এই সর্দার সরোবর ড্যাম। এটা কোথায় রয়েছে? কোন নদীর উপর রয়েছে সর্দার সরোবর? হ্যাঁ, গুজরাটে রয়েছে। কোন নদী? রিভার নেম নর্মদা। ঠিক, নর্মদা নদী, গুজরাট। ওকে। আর হীরাকুদ তো মহানদীতে আমরা জানি, এটা হচ্ছে মহানদী ওড়িশাতে। আর তেহেরি হচ্ছে ভাগীরথী। আর রিহান তো ইউপি, উত্তরপ্রদেশে রয়েছে ইউপি। ওকে। তেহেরি সব থেকে তোমার হাইয়েস্ট, সব থেকে উঁচুতে অবস্থিত এবং উচ্চতা কত এর? 268.5 মিটার, 260.5 মিটার এর উচ্চতা। নেক্সট দেখো, ইড়ুক্কি ড্যাম কোন নদীর উপর রয়েছে? ইড়ুক্কি ড্যাম কোন নদীর উপর রয়েছে? একদম, এটা ইজি ছিল কোশ্চেন। এটা হচ্ছে পেরিয়ার, পেরিয়ার রিভারের উপর রয়েছে। আরেকটা তোমার এই ড্যাম যেটা নিয়ে কি না তামিলনাড়ু এবং কেরালার মধ্যে কনফ্লিক্ট চলছে, ওই ড্যামটার নাম তোমরা মনে রাখবে। ওটা হচ্ছে কি মুল্লাপেরিয়ার ড্যাম। কনফ্লিক্ট বিটুইন তামিল প্লাস কে কেরালা, এটা হচ্ছে কি মুল্লাপেরিয়ার, পেরিয়ার নদীর উপর অবস্থিত ওটিও মুল্লাপেরিয়ার ড্যাম। ওকে, রিসেন্ট যেহেতু নিউজে আছে সেহেতু তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, খুব ইজি কোশ্চেন। কত সালে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়? আশা করি সবাই এটা ঠিক বলবে, কারণ পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর একটা হচ্ছে সুন্দরবন। কনফিউজড হবে না, কনফিউজড হবে না, 2012 2002 এর মধ্যে কনফিউজড হয়েও না। ওকে, কনফিউজ হওয়ার জন্যই দুটো সাল দিয়েছি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 2002। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড 2002 সালে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়। ওকে, আচ্ছা, এটা তো আমি করিয়ে দিলাম। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ঠিক, সবাই ঠিক বলেছে, এটা হচ্ছে তেহরি। তেহরি হচ্ছে ভারতের হাইয়েস্ট ড্যাম। ওকে, আর সালাল, উকাই, ধুলসাতি এগুলো নিয়ে তো আলোচনা হয়েছে। এরপর দেখো, বাকরওয়াল জনজাতি কোথায় বসবাস করে? ঠিক আছে, মূলত কোন জায়গায়, কোন রাজ্যে পাওয়া যায় বকরওয়াল জনজাতি? 32 দেখো। আমি আগেই বলে দিয়েছি, গুজ্জার এন্ড বাকরওয়াল এটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরে এই জনজাতি খুব বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, আচ্ছা, গুজরাটে যখন আলোচনা করলাম, গুজরাটটা বলা হয়নি। গুজরাটে একটা জনজাতি পাওয়া যায়, মানে ট্রাইবস থাকে, সেটা হচ্ছে সিদ্ধি। সিদ্ধি ট্রাইব, এরাও কিন্তু ওই আফ্রিকা থেকে এসেছিল, এবং আফ্রিকান যারা লোক তাদের সঙ্গে এদের যে চেহারার অনেকটা কিন্তু মিল আছে। আর রাজস্থানে ফেমাস ট্রাইব সবাই আশা করি জানি, নাম শুনেছে, এটা হচ্ছে মিনা ট্রাইব। মিনা ট্রাইব রাজস্থানে থাকে। ওকে, ঠিক। এরপর দেখো, খুব ইজি কোশ্চেন, আবার একটা ইজি কোশ্চেন। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর
কোন নদীর তীরে অবস্থিত? খুব ইজি কোশ্চেন। দেখো জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে মূলত তিনটে ইম্পর্টেন্ট নদী বয়ে গেছে। একটা সিন্ধু, অন্যটা হচ্ছে চন্দ্রভাগা, চন্দ্রভাগা কিছুটা অঞ্চল দিয়ে বয়ে গেছে, আর একটা হচ্ছে ঝিলাম। হুম। তো শ্রীনগর কোথায় রয়েছে দেখো, এবার বলো। তিনটে নদী বয়ে গেছে। একটা সিন্ধু, সিন্ধু তো তোমার লাদাখ এবং যে জাস্কার রয়েছে, লাদাখ ও জাস্করের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে সিন্ধু বয়ে গেছে, ঠিক আছে? লাদাখ এবং জাস্কারের মধ্যবর্তী অঞ্চলে তোমার সিন্ধু বয়ে গেছে। তাহলে খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু সবাই, হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বেশিরভাগই ঠিক করেছো। এটা হবে ঝিলাম। ওকে, ঝিলাম নদী শ্রীনগরের উপর দিয়ে বয়ে গেছে, এবং এই ঝিলাম নদী যে উলার হ্রদ রয়েছে, উলার হ্রদ, উলার লেক রয়েছে, এই উলার হ্রদে মিয়েন্ডার সৃষ্টি করেছে, ঠিক আছে? নদী যখন অনেকটা বিকে যায় তখন কি হয় না, নদীর যে অংশটা বিকে গেছে সেটা বেঁকে সেটা কি হয়, আহ, নদী থেকে ছেড়ে চলে আসে, আইসোলেটেড হয়ে যায়। তো এটাকেই বলেছে মেন্ডার। ওকে, এরপর দেখো আফতানি, আফতানি আদিবাসী মূলত কোন রাজ্যে রয়েছে? আফতানি মূলত কোন রাজ্যে? এই যে রাজ্যগুলো দিয়েছি সব রাজ্যে কিন্তু আফতানি থাকে, কিন্তু মূলত আমরা কোন রাজ্যে আফতানিকে পাই? যে রাজ্যে, আরো কয়েকটা আমি বলছি আদিবাসীর নাম, যেমন ধরো মনপা, মিশমি, নিয়াসি, এই কয়েকটা আদিবাসীও কিন্তু এই রাজ্যে মূলত পাওয়া যায়, মানে বসবাস করে। মনপা, মিশমি এবং নিয়াসি। হ্যাঁ, এটা হবে অরুণাচল প্রদেশ। বেশিরভাগ ঠিক অ্যান্সারই দিয়েছে, দু একজন এ বি দিকে ডাইভার্টেড হচ্ছ। তো এটা হবে অরুণাচল প্রদেশ। আফতানি যে ট্রাইব সেগুলো তারা বসবাস করে অরুণাচল প্রদেশে। হুম। এছাড়াও কি কি ট্রাইব আছে? মনপা, মিশমি, মিশমি, নিয়াসি, এইসব ট্রাইব গুলো এই অরুণাচল প্রদেশে আছে। ওকে, নেক্সট দেখো সারাবতী নদী বাঁধ কোন রাজ্যে রয়েছে? 35টা দেখো, সারাবতী নদী বাঁধ। খুব ইজি কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। 14 জন অ্যান্সার দিয়েছো। দেখো সারাবতী যে নদীটা রয়েছে এটা দুটি রাজ্যের মধ্যে প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে কর্ণাটক, একটা হচ্ছে মহারাষ্ট্র। আর এই বাঁধটা কোথায় রয়েছে? এই বাঁধটা রয়েছে কর্ণাটক। ওকে, কর্ণাটকে সারাবতী নদীর উপরে এই সারাবতী বাঁধটি রয়েছে। ওকে, এরপর নেক্সট যে কোশ্চেনটা, এটা একটা তোমার ভূগোলের কোশ্চেন বলতে পারো, যে কাবেরী নদীর দক্ষিণ দিকে
যে পর্বতটি অবস্থিত সেটি হলো কি? দক্ষিণ দিকে। মনে করার চেষ্টা করো। টাফ কোশ্চেন, কিন্তু যারা আর কি ম্যাপটা ইন্ডিয়ার ভালো করে দেখেছো, যে কোনো ম্যাপ, তারা কোশ্চেনটা পারবে। সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করো। সব তিনটে পর্বতই কিন্তু কাবেরী নদীর উত্তর দিকে অবস্থিত, একটা মাত্র দক্ষিণ দিকে অবস্থিত রয়েছে। কোনটি? দেখো, এটা একটা টাফ কোশ্চেনের শ্রেণীতে পড়ছে। মানে আমি যেগুলো কোশ্চেন গুলো করি সেগুলো 80%ই সহজ থাকে, দু একটা কঠিন দিই। হ্যাঁ, আর সব যদি এরকম দিই তাহলে তোমরা কি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। ওই জন্যই কিন্তু বেশিরভাগ কোশ্চেনই আমি ইজি টু মডারেট করার চেষ্টা করি। দেখো, এখানে ঝুমা এবং সোনালী আর নিশা এই তিনজন ঠিক অ্যান্সার দিয়েছে। এটা হবে কি? সিরুমালাই। এই সিরুমালাই একমাত্র কাবেরী নদীর দক্ষিণ দিকে অবস্থিত। ওকে। আচ্ছা, তোমরা যখন এই নদীগুলো পড়বে, কাবেরী বলো কৃষ্ণা বলো, তো তখন ম্যাপটা কাছে রাখবে এবং ওদের বেসিন এরিয়াতে, ওদের বেসিন মানে কি, বেসিনের বাংলাটা ঠিক মনে পড়ছে না। ওই বেসিনে মানে নদীটা যতটা ছড়িয়ে রয়েছে, ধরো কাবেরী নদী, কাবেরী নদী কোন কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এই তিনটে রাজ্যে ছড়িয়ে রয়েছে। তাহলে ওই তিনটে রাজ্যে কাবেরী নদীর বেসিনে যে সমস্ত তোমার ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য রয়েছে সেগুলো কিন্তু তোমরা চোখ বুলিয়ে নিও, দেখে নিও। ঠিক আছে? যখন পড়বে কোনো কিছু তখন হলিস্টিক্যালি পড়ার চেষ্টা করবে, কারণ এখন কোশ্চেন কি, ইন্টারলিঙ্কড কোশ্চেন আসছে। ওকে। তখন কি হচ্ছে, কোশ্চেনে কি হচ্ছে, যেমন ধরো কোন একটা ট্রাইবস এর নাম দিচ্ছে, সেখানকার জলবায়ুর নাম দিচ্ছে, সেখানকার জাতীয় উদ্যানের নাম দিচ্ছে, তারপরে জায়গাটা সম্বন্ধে মানে কোন জায়গা এরকম কোশ্চেন কিন্তু করছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু হলিস্টিক্যালি যখন পড়বে পড়ার চেষ্টা করবে। এরপর দেখো 37এরটা, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুরাট, খুব ইজি কোশ্চেন। সুরাট শহর। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, ইজি কোশ্চেন ছিল। সুরাট শহর কোনটা? সুরাট হবে তাপি বা তাপ্তি নদীর তীরে অবস্থিত। অনেকে ডি বা সি বলছো। তোমরা যদি সুরাট শহরটা দেখো তাহলে দেখবে যে সেখানে দুটি নদী আর কি সম্ভাবনা আছে, একটা হচ্ছে তাপ্তি, একটা হচ্ছে নর্মদা। ওকে। নর্মদা যেহেতু তাপ্তির নিচ দিয়ে নিচে বয়ে গেছে, প্রথমে তাপ্তি তারপরে নর্মদা, তো সেহেতু কিন্তু তোমরা রাইট অপশন তোমার পিক করতে পারবে। ওকে। এরপর দেখো, খাসি, গারো খাসি যে উপজাতি আছে তাদের একটা ভাষা খাসি ভাষা। তো ওই খাসি ভাষা কোন মূল ভাষার অংশ? এই যে সিনো তিবেতিয়ান, অস্ট্রিক দ্রাবিডিয়ান, হ্যাঁ, তারপর ইন্দো আরিয়ান, এগুলো সব কি চারটে মূল ভাষা। এই চারটে মূল ভাষা থেকেই বিভিন্ন ভাষা বেরিয়েছে।
হ্যাঁ, এটা কিন্তু তোমরা যখন দেখলে তখন তোমাদের মনে হবে যেহেতু খাসি মেঘালয়ে মানে মেঘালয়ে অবস্থিত এবং তিব্বত কাছে রয়েছে, চায়না কাছে রয়েছে তাহলে সিনো টিবেটান হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানেই আমরা ভুলটা করি। এটা সিনো টিবেটান হবে না। এটা হবে অস্ট্রিক। ঠিক আছে? এই অস্ট্রিক ভাষার অন্তর্গত। আসামি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, আসামি ল্যাঙ্গুয়েজ এই আসামিটা কিন্তু এই সিনো টিবেটানের পার্ট। ঠিক আছে? আসামি বলো, জম্মু কাশ্মীরে যে ল্যাঙ্গুয়েজ বলে সেটাও কিন্তু সিনো টিবেটানের পার্ট। আর অস্ট্রিক ল্যাঙ্গুয়েজটা কার উৎস? একটা হচ্ছে নিকোবরি, নিকোবরি অ্যান্ড কি খাসি। এই দুটো ভাষার মানে এই দুটো নয় আরো অনেকটা ভাষা আছে। নিকোবরি এবং খাসি যেহেতু ইম্পর্টেন্ট, এই দুটো ভাষার উৎস হলো তোমার কি অস্ট্রিক। আর দ্রাবিডিয়ান তো জানি, তেলেগু, তামিল, মালায়ালাম এই ৩ টে মূল ভাষার উৎস হচ্ছে দ্রাবিডিয়ান। ঠিক আছে? আর নর্থ আসামিজ যেটা বললাম সেটা কিন্তু এই নর্থ আসামিজটা কিন্তু সিনো টিবেটিয়ানেরই পার্ট। ওকে? আর আমরা যে বাংলা বলছি সেটা কিসের অংশ? সেটা হচ্ছে ইন্দো আরিয়ান। বাংলা, হিন্দি সেটা হচ্ছে ইন্দো আরিয়ানের পার্ট। ওকে? এবার দেখো চরমভাবে বিপন্ন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোন রাজ্যের জাতীয় পাখি? হ্যাঁ, রুনু আর তোমার 10টা কোশ্চেন আছে। 40-এর পর থেকে 10টা, টোটাল 50টা কোশ্চেন আছে। ঠিক আছে? তাড়াতাড়ি করিয়ে দেবো, একটু ধৈর্য ধরো। আর বেশি নেই। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোন রাজ্যে রয়েছে, কোন রাজ্যের জাতীয় পাখি? দেখো এই পাখিটা তোমার গুজরাট, মহারাষ্ট্র এবং আগে যে সাউথ ইন্ডিয়া আছে সেখানেও দেখা যেত, কিন্তু খুব বেশি পরিমাণে একটা রাজ্যে এখনো দেখা যায়। তাছাড়াও পাকিস্তানেও এই পাখিটা দেখা গিয়েছে। হুম, হ্যাঁ এটা ঠিক বলেছো তোমরা। এটা হচ্ছে রাজস্থান। হ্যাঁ, রাজস্থানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার হচ্ছে জাতীয় পাখি। এবং রাজস্থানের যে ডেজার্ট ন্যাশনাল পার্ক আছে সেখানে কিন্তু এই পাখিটা দেখা যায়। এই গ্রেট ইন্ডিয়ান ন্যাশনাল তোমার যে বাস্টার্ড রয়েছে সেটা মোটামুটি অস্ট্রিচের মতো। অস্ট্রিচ নিশ্চয়ই নাম তোমরা শুনেছো, অস্ট্রিচ পাখি। তো এই অস্ট্রিচ পাখি কি উড়তে পারে না। ঠিক আছে? কিন্তু গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের বৈশিষ্ট্য হচ্ছে সে উড়তে পারে। ওকে? সে উড়তে পারে। এরপর দেখো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? মানে হাইটের দিক থেকে উঁচু সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? প্রায় তোমার কত হাইট? 450 মিটার। 450 কি 55 এইরকম হবে হয়তো। এতটা হাইটে অবস্থিত। এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে কুঞ্চিকল। আচ্ছা, যোগফল যেটা আমি আগেই বললাম যে সারাবতী রিভার, দুধসাগর, মান্ডবী। আর গেরোসাপ্পা যেটা, এই গেরোসাপ্পা এবং যোগফল এই দুটোই একই। গেরোসাপ্পা আর যোগ এই দুটোই কিন্তু একই নাম। ঠিক আছে? হ্যাঁ, কর্ণাটক। ওকে, নেক্সট দেখো ভারতে সর্বপ্রথম মাল্টিপারপাস প্রজেক্ট যেটা কখন? 1948-এ। ওকে, 1948-এ যেটা তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সূচনা করেছিলেন। দেখো সর্দার সরোবর যে ড্যামটা ছিল, সর্দার বল্লভভাই প্যাটেলের এটা আর কি ভিশন ছিল এবং জওহরলাল নেহেরু কিছুটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। কিন্তু এটা শুরু হয়েছিল অনেক পরে, 1987-এ শুরু হয়েছিল। তারপরে মাঝে কি হলো, মাঝে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে এই প্রজেক্টটা আর কি যেহেতু এনভায়রনমেন্টকে হার্ট করবে তাহলে প্রজেক্টটা বন্ধ রাখা হোক। প্রজেক্টটা হল্টেড হয়ে গেছিল কিছুদিনের জন্য, বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার প্রজেক্টটা শুরু হয় এবং ফাইনালি 2017 সালে এই সর্দার সরোবর প্রজেক্টটা তোমার ইনঅগ্রেট করে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওকে, হ্যাঁ এটা হবে কি দামোদর ভ্যালি প্রজেক্ট। এই দামোদর তানসেন ভ্যালি কি নদীটার নাম? তানসেন ভ্যালি বোধহয়।
ট্রান্সেন ভ্যালি বলে একটা নদী আছে, তো ওই রিভারের কপি করে এই দামোদর ভ্যালি প্রজেক্ট তোমার হয়েছিল, ডিভিসি যেটা। হ্যাঁ, মাল্টিপারপাস প্রজেক্ট মানে কি না, সেখানে তোমার ধরো চাষবাসের জন্য জল নেওয়া হবে, প্লাস ইলেকট্রিসিটিও তৈরি হবে। আর একটা কি হবে না, ওখান থেকে জল নিয়ে তোমার যেটা আর কি হয়, তাপবিদ্যুৎ গুলো চালানো হয়, তো ওটাও হবে। সেটাই হচ্ছে মাল্টিপারপাস প্রজেক্ট। এরপর দেখো, নাথপা ঝাঁকড়ি জলপ্রপাত প্রকল্প কোন নদীর উপর রয়েছে? নাথপা ঝাঁকড়ি। নাথপা ঝাঁকড়ি হিমাচল প্রদেশে রয়েছে। এই প্রজেক্টটা হিমাচল প্রদেশে রয়েছে, বাঁধটা। হ্যাঁ, ভাকরা নাঙ্গলও আছে, ঠিক। হ্যাঁ, ভাকরা নাঙ্গল এই রিভারের উপরেই রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক বলেছো, এটা হচ্ছে শতদ্রু। শতদ্রু নদীর উপর এই নাথপা ঝাঁকড়ি প্রকল্পটা গড়ে উঠেছে, যেখানে তোমার কি ভাকরা নাঙ্গলটাও রয়েছে। ওকে, আর একটা কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরো। এরপর দেখো, খুব ইজি কোশ্চেন, কোলেরু হ্রদ কোন রাজ্যে রয়েছে? এটা আশা করি সবাই পারবে। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লেক কোলেরু। 29 জন রয়েছে, সবাই অ্যান্সার করার চেষ্টা করো এটা, কারণ আমি বারবার বলেছি এবং বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা দেয়। খুব ইম্পর্টেন্ট হ্রদ এবং ওয়ান অফ দ্য রামসার সাইট ইন দ্য স্টেটস, যে স্টেটটার কথা আমরা বলছি। বাহ, 17 জন অ্যান্সার করেছো, ভেরি গুড। এটা সবাই অ্যান্সার ঠিক করেছো। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেখানে কলিঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানেই কিন্তু এই তোমার কোলেরু হ্রদ রয়েছে। আর পুলিকট যে হ্রদটা, সেটা তামিলনাড়ু এবং কোলেরুর মাঝে রয়েছে, ঠিক আছে। দুটোই বাউন্ডারি, মানে পুলিকট হ্রদ দুটো রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, একটা হচ্ছে তামিলনাড়ু, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো, কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়? কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? কনফিউজ হবে না কিন্তু, ঠিক আছে। সুন্দরবন তোমার বায়োডাইভার্সিটি সাইট, এই বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ, তারপরে তোমার ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ, এই তিনটেই হচ্ছে সুন্দরবন। কিন্তু তিনটের যে ঘোষণার সময়কাল, সেটা পিরিয়ডটা আলাদা। ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ এগুলো অনেক আগে ঘোষিত হয়েছে, কিন্তু সুন্দরবন যেটা, সেটা রিসেন্টলি, রামসার সাইট যেটা, সেটা রিসেন্টলি ঘোষিত হয়েছে, ঠিক আছে। রিসেন্টলি ঘোষিত হয়েছে, সেটা কখন? এটা হচ্ছে 2019, 2019-এ ঘোষিত হয়েছে। 2019-এ রামসার সাইট হিসেবে সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে। ওকে, অনেকে 1989 করছে, ভুল করে চলে আসতে পারে, কারণ কি দেখো, 1989-এ এটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু 2019-এ রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। খুব ইজি কোশ্চেন, কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক লায়ন পাওয়া যায়? এশিয়াটিক লায়ন ইজ এন্ডেমিক টু, মানে স্থানিক, ভারতেই পাওয়া যায় এবং ওই রাজ্যেই পাওয়া যায়, আর কোথাও এটা পাওয়া যায় না। এশিয়াটিক লায়ন এন্ডেমিক টু ইন্ডিয়া। যদি একটা এন্ডেমিক স্পিসিসের নাম জিজ্ঞেস করে, স্থানীয় বা এন্ডেমিক মানে কি ওই স্পিসিসটা অন্য কোথাও পাওয়া যায় না। এন্ডেমিক স্পিসিস এটা কি না, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এশিয়াটিক লায়ন, লায়ন, আর 2 হচ্ছে ওই যে বললাম নীলগিরি থর। নীলগিরি থর। ওকে, তো এটা সবাই ঠিক দিয়েছো, এটা হচ্ছে গির। এশিয়াটিক লায়নে কি মানে তোমার কোন অরণ্যে পাওয়া যায়? সেটা হচ্ছে গুজরাটের গির অরণ্যে
এই যে সিংহটা আছে এটা পাওয়া যায়, কিন্তু এর বর্তমানের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাঁ, তো কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে কিছু বছর আগে, এই তোমার যে এশিয়াটিক লায়ন আছে বা এশিয়াটিক সিংহ আছে, একে সরানোর কথা বলা বলা হয়েছিল কি মধ্যপ্রদেশের যে তোমার কুনো বলে একটা পার্ক আছে, তো সেখানে সরানোর কথা বলা হয়েছিল, কিন্তু গুজরাট সরকার সেটা করতে দেয়নি। এবার 46টা দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? এটা উত্তরের একটা রাজ্য। হুম, এবং এই যে এই ন্যাশনাল পার্কে যে টেম্পারেচার অনেকটাই কম থাকে, টেম্পারেচার অনেক কম। হুম, ঠিক। এটা হবে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। ওকে, খুব ইজি কোশ্চেন ছিল। অনেকে সাইলেন্ট ভ্যালির সঙ্গে একে গুলিয়ে ফেলবে, কিন্তু সাইলেন্ট ভ্যালি ওই জন্য আমি কেরালা দিয়েছি। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক যেখানে রয়েছে, সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট আর কি, তো সেটা কেরালাতে রয়েছে, আর ভ্যালি অফ ফ্লাওয়ার রয়েছে উত্তরাখণ্ড। আর 4টে কোশ্চেন আছে। এরপর দেখো, খুব কনফিউজিং কোশ্চেন, কিন্তু কি কনসেপচুয়াল কোশ্চেন। এখানে তোমার কি, তোমার ধারণা যদি থাকে তুমি তাহলে করতে পারবে। কোন আইন দ্বারা জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, যেটা বললাম যে কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনাই ঘোষণা করতে পারে, তো কোন আইন দ্বারা এটা ঘোষিত হয়? ভারতীয় বন অরণ্য আইন বা বন আইন, ভারতীয় পরিবেশ সংরক্ষণ আইন, ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। এই অ্যাক্টের দ্বারা কি করা হয় না, এই অ্যাক্টের দ্বারা তোমার আমরা মানে যে গাছপালা সংক্রান্ত আমাদের যে অধিকার আছে, যেমন একটা উদাহরণ দিই, আগে ধরো বাঁশকে মাইনর ফরেস্ট মেজর ফরেস্ট হিসেবে মানে ঘোষণা করা হয়েছিল বাঁশকে 1927-এর আইন অনুযায়ী, কিন্তু পরবর্তীকালে এটা অ্যামেন্ড করা হয়, বলা হয় না যে ব্যাম্বো ইজ এ মাইনর ফরেস্ট, এবং যারা ব্যাম্বো তোমার চাষ করবে, তো তাদের ক্ষেত্রে এই যে বন আইনের যে কঠোর ধারা আছে সেই ধারা প্রযোজ্য হবে না। ওকে, কারণ যদি বাঁশকে যদি তোমার মেজর ফরেস্ট প্রোডাক্ট হিসেবে গণ্য করা হতো, তাহলে যারা আদিবাসী রয়েছে, মানে যারা বিশেষ করে নর্থ ইস্টে, তারা কিন্তু এই বাঁশ চাষের উপরেই নির্ভর করে রয়েছে, তাহলে বাঁশ তারা কাটতে পেত না। আর এই পরিবেশ সংরক্ষণ আইন যেটা, সেখানে এই আইনটা কি না, বিভিন্ন যে দূষণ ঘটে আমাদের এখানে, তো এই দূষণ এর উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য এই আইনটা পাস করা হয়। আর জাতীয় উদ্যান ঘোষণা কিসে হয়? ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন। ঠিক আছে, ওকে। এই 1972-এর যে আইনটি আছে, এই আইনের দ্বারা বন্যপ্রাণী এই তোমার জাতীয় উদ্যান ঘোষিত হয়। তাছাড়া কি যে স্যাংচুয়ারি আছে মানে অভয়ারণ্য আছে, অভয়ারণ্য ঘোষিত হয় এই আইনের দ্বারাই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে সি। এরপর দেখো, কোন নদীর তীরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? 48-এটা দেখো, কোন নদীর তীরে কাজিরাঙ্গা? দেখো ভেবেচিন্তে অ্যান্সার করো সবাই। নদীর পজিশন গুলো মনে করো, তাহলে অ্যান্সারটা করতে পারবে। দেখো সবাই আর কি, কেউ ধনশ্রী বলছে, কেউ মানস বলছে, তো ঠিক অ্যান্সারটা কেউ ঠিকভাবে দিতে পারলে না। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে, হ্যাঁ ডি দিয়েছো কিছু কিছু,
তো এটার অ্যান্সার হবে কি? এটার হবে ডি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছে কাজিরাঙ্গা। ওকে, ডি হবে, হ্যাঁ। আর মানস যে আছে, এটা তো মানস যে আমাদের ন্যাশনাল পার্ক আছে, সেই মানস ন্যাশনাল পার্ক এই মানস নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, কোন রাজ্যে সব থেকে বেশি আদিবাসী বাস করে? কোন রাজ্যে? দেখো, যে রাজ্যে সব থেকে বেশি বললাম যে অরণ্য রয়েছে, মানে ফরেস্ট এরিয়া যে রাজ্যে রয়েছে, সেই রাজ্যেই কিন্তু সব থেকে বেশি আদিবাসীও রয়েছে। ওকে, তো কোনটা হবে? কমন সেন্স থেকে অনেকে হয়তো ঝাড়খণ্ড করে দেবে, কারণ যেহেতু ঝাড়খণ্ডের কাছাকাছি আমাদের সাঁওতাল পরগনা রয়েছে, সেহেতু কমন সেন্সে ঝাড়খণ্ড করবে। কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি আদিবাসী রয়েছে। এই 50-এর যে কোশ্চেনটা, সেটাই তোমার শেষ কোশ্চেন। এবং এখানে কিন্তু তোমার যে পরিবেশ বলো বা পলিটি বলো, একটু নলেজ এখানে লাগবে। ভারতীয় সংবিধানে কোথায় বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? দেখো, রাষ্ট্র পরিচালনা নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। এটা কোথায় আছে? এটা আছে ভারতীয় সংবিধানের পার্ট 4-এ। ওকে, আর এটা আছে পার্ট 3-তে, আর এটা আছে পার্ট IV-A। ওকে, দেখো এবারে কি হবে অ্যান্সারটা। দেখো, রাষ্ট্র পরিচালনা নীতি যেটা তোমার কত নম্বর আর্টিকেল? 48A। ঠিক আছে, 48A আর্টিকেল রয়েছে, সেখানে কিন্তু বন্যপ্রাণী বা বন সংরক্ষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, আর যে মৌলিক কর্তব্য রয়েছে সেখানে কি? সেখানে তোমার যে 51A ধারা, মানে একটা ধারাতেই অনেকগুলো আর্টিকেল আছে, তো 51A ধারাতে তোমার এটা বলা হয়েছে। ঠিক আছে, 51A, হ্যাঁ। তো এটা কি হবে? আর মৌলিক অধিকার, এখানে মৌলিক অধিকার যখন বলা হয়েছে, মৌলিক অধিকার কিন্তু পশুর বা বনের মৌলিক অধিকারের কথা কিন্তু কোনোদিনই আমাদের সংবিধানে বলা হয়নি। মানে ফান্ডামেন্টাল রাইট যেখানে আছে সেখানে কিন্তু মানুষ ছাড়া হুম অন্য কোনো কিছুর মৌলিক অধিকারের কথা কিন্তু বলা হয়নি। তাহলে এটার অ্যান্সার কি হবে? দুইটা যদি বাদ দাও, এলিমিনেট করো দুইটা, তাহলে অ্যান্সার পড়ে রইল সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে এই 50টা কোশ্চেনই আজকে থাক। নেক্সট ডে আমরা সোমবার আর কি আমার যে ক্লাস আছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ওই MCQ আকারেই আলোচনা করব। অনেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাকলগে পড়ে আছে, তো অনেক ক্লাসটাতে মোটামুটি 50 থেকে 60টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে।